হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প ভোরের রোদ, পর্ব 37। লেখিকা সুলতানা পারভিন। সেদিন মেঘের কথা মেনে নিয়ে কত বড় ভুল করেছে সেটা ভেবেই গত 4টা দিন একাকী সময়গুলো চোখের জলে বালিশ ভিজিয়েছে, কাটিয়েছে ভোর। সেদিন মেঘ বেরিয়ে যেতেই রোদ ভোরকে আবার নিজের বুকে আলতো করে জড়িয়ে নেয়। ভোর চুপচাপ রোদের বুকে মুখ লুকিয়ে রোদের সিদ্ধান্তটা শোনার অপেক্ষায় ছিল। সেদিন হয়তো রোদ ওকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাইলেও ভোর মানা করতো না। কিন্তু ভোরের কথা ভেবেই হয়তো সেদিন স্বার্থপরের মতো পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিতে পারেনি রোদ। আর ভোরও সেদিন রোদকে বড় আব্বুর রোশানলে পড়তে হবে ভেবে সিদ্ধান্তটা মেনেও নিয়েছে চুপচাপ। রোদ শুধু ভোরের কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে দীর্ঘশ্বাস চেপে একটা কথাই বলেছিল ভোরকে, তুই পাশে থাকলে আমি তোর বড় আব্বুর কঠিন থেকে কঠিন শর্তগুলো মানতে রাজি ভোর। তুই ভালো থাকলে 7 সাগর 13 নদীও পাড়ি দিতে রাজি। শুধু তোকে সত্যি নিজের করে পাবো জানলে 1000টা দিন নির্ঘুম প্রতীক্ষা করতেও আমি রাজি। তোকে ছাড়া এই এত বিশাল বড় দুনিয়ায় আর কিছুই চাওয়ার নেই আমার। সেদিন আতিক আহমেদের সব শর্ত মেনে রোদের স্বাদের স্বপ্ন কুটির থেকে একাই বাড়ি ফিরে গেছে ভোর। আতিক আহমেদ রোদকে অ্যালাউ করেননি ভোরের পাশে। 4 দিন আগে সেটাই ছিল রোদের সাথে ভোরের শেষ দেখা। এই 4টা দিন রোদের কেমন করে কেটেছে ভোর জানে না, তবে ওর নিজের কেমন করে কেটেছে সেটাও হয়তো ভোর নিজেও জানে না। ড্রয়িং রুমের টেলিফোনটা বেজে উঠলেই ছুটে এসে যখন বুঝতে পারে কলটা অন্য কারো ছিল, তখন ভোরের ছোট্ট হৃদয়টা ঠিক কত শত টুকরোয় বিক্ষিপ্ত হয় সেটা যদি সে রোদকে বোঝাতে পারত। সবার সামনে ঠোঁটের কোণে অনিচ্ছার একটা হাসির রেখা টেনে থেকে রাতে রোদের গন্ধমাখা টি শার্টগুলো বুকে চেপে নির্ঘুম রাত কাটানোর গল্পগুলো যদি কাউকে শোনাতে পারত, অথবা পড়ার বা ঘুমের ভান করে ব্যস্ত থাকায় মা বড় মা যে খাবারটুকু রুমে যায় সেগুলো খেয়ে গলির বেড়াগুলোর ভোরের বন্ধ হয়ে যাওয়ার ছেলে মানুষটুকু যদি কারো চোখে ধরা পড়তো, তাহলে হয়তো ভোরের রোদের ভালোবাসাটাও সবার চোখে পড়তো। ভোরে এই পাগলামিগুলো কারো চোখে পড়েনি বলেই আজও খাবারটুকু পাড়ার মিনি বিড়ালটাকে খাইয়ে আদর করে বিদায় করে আবার রোদের টি শার্ট বুকে চেপে কাঁদতে বসেছে। কাঁদতে কাঁদতে অন্য সময় রাত পোহালেও আজ বারবার চোখের সামনে অন্ধকার নেমে আসছে ভোরের। একই ঘুম নাকি চিরশান্তির বিদায় কে জানে। এদিকে ধরপড় করে বিছানায় উঠে বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে রোদ। রাতের এখন কয়টা বাজে বোঝার উপায় নেই। সময়টা দিন নাকি রাত সেটাই খেয়াল করতে পারল না ছেলেটা। হাত বাড়িয়ে নিজের মোবাইলটা চেক করতে দেখল রাতের 3টা বেজে 40 মিনিট। স্বাভাবিক হয়ে নিজেকে সামলে নিতে আরও মিনিট 10 সময় লাগলো। কোনো মতে বোতল থেকে ঢকঢক করে পানিগুলো গলায় ঢেলে দিয়ে গিলে ফেলল। এত রাতে এই সাংঘাতিক স্বপ্নটা কেন দেখলো সেটাই বুঝতে পারছে না রোদ। ভোরে কান্না ভেজা মুখ, মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে রীতিমতো। রোদ যতই ওকে কাঁদতে বারণ করে ভোরের কাছে যাওয়ার চেষ্টা করছে, ভোর যেন ততই দূরে চলে যাচ্ছে। রোদ হাজারো ছুটেও ভোরের নাগাল পাচ্ছে না কিছুতেই। একটা সময় ভোর এতটা দূরে চলে গেছে যে ভোরের পরনে টকটকে লাল শাড়িটাও কেমন সাদাটে লাগছে রোদের কাছে। এই দৃশ্যটা সহ্য হয়নি রোদের। স্বপ্নের মাঝেও ভোরকে চিৎকার করে ডেকে উঠতেই ঘুম ভেঙে গেছে রোদের। স্বপ্নে ভোরের সেই সাদাটে শাড়িটা আবার চোখের সামনে ফুটে উঠতেই রোদ মোবাইল হাতে মায়ের নাম্বারে কল করলো। এত রাতে ভোরের সাথে কথা বলতে চাইলে বাবা মা
কিভাবে রিয়েক্ট করবে রোদ সেটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না। ওর শুধু মনে হচ্ছে এক্ষুনি ভোরের গলাটা না শুনতে পারলে ও নিজেই হয়তো মরে যাবে। এত রাতে হঠাৎ মোবাইলের রিংয়ের শব্দে ঘুম ভেঙে গেল শায়লা আহমেদ। এত রাতে কে কল করলো সেটা ভেবে বিরক্ত হয়ে কলটা কেটে দিতে গিয়ে রোদের নামটা স্ক্রিনে দেখতে পেয়ে ওনার চোখের ঘুমের রেশটুকুও যেন নিমেষেই কেটে গেল। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে একবার স্বামীর ঘুমন্ত মুখের দিকে নজর বুলিয়ে কলটা রিসিভ করে কানে মোবাইলটা চেপে ধরলেন শায়লা। সন্তানের বিপদ আশঙ্কায় কিনা কে জানে ওনার নিজেকে কেমন অবশ মনে হচ্ছে। রোদ, মা ভোর কেমন আছে মা? ভোর ঠিক আছে তো? একটু ভোরকে মোবাইলটা দিবে প্লিজ। আমি 1 মিনিট ওর সাথে কথা বলবো শুধু। প্লিজ মা, জাস্ট 1 মিনিট প্লিজ। রোদের এমন আবদারে শায়লা আহমেদ কিছু বলার ভাষাই যেন খুঁজে পেলেন না। রোদ খুব একটা এমন পাগলামি করে না। রোদের এমন পাগলামির মানেই হলো ও ভোরকে নিয়ে দুশ্চিন্তায় আছে। অন্য সময় হলে রাত বিরেতেও ভোরকে শুধু এক নজর দেখার জন্য ছুটে চলে আসতো, কিন্তু এখন তো ছেলেটা চাইলেও আর ভোরের দেখা পাবে না। মা, তুমি শুনছো? ও মা, মা গো, শুনতে পাচ্ছ তুমি? প্লিজ শুধু একবার ভোরের কাছে মোবাইলটি নিয়ে যাও না প্লিজ। আমি প্রমিস করছি ওকে একটুও বিরক্ত করব না। ও হয়তো একটু আগেই ঘুমিয়েছে না মা, ওকে বেশিক্ষণ কথা বলবো না। শুধু ওর মুখ থেকে হ্যালো শুনেই কলটা কেটে দেবো আমি। প্রমিস মা, প্লিজ একটাবার ভোরের সাথে কথা বলিয়ে দাও প্লিজ। রোদ, এমন করছিস কেন বাবা? ভোরে কিছু হয়নি, ও ভালোই আছে, ঘুমিয়েছে তো বেশ কিছুক্ষণ হয়। তুই এমন করছিস কেন? তোরই তো শরীরটা খারাপ হবে রোদ। মা, তুমি একটু মোবাইলটা ভোরের কাছে নিয়ে যাও না প্লিজ। আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি ভোরকে নিয়ে। ওর সাথে এক্ষুনি কথা বলতে না পারলে আমি হয়তো টেনশনে পাগলই হয়ে যাব মা। সকাল পর্যন্ত ওয়েট করার মতো অবস্থা আমার নেই মা, প্লিজ একবার বোঝার চেষ্টা করো। রোদ বাবা, শান্ত হ, এমন করিস না। এত রাতে তোমার ছেলে কী চাই শায়লা? তার কি কোনো কাণ্ডজ্ঞান বলতে কিছু বাকি নেই নাকি? এত রাতে কল করে ভোরের সাথে কথা বলতে চায় কোন মুখে সে? তাকে তো বলা হয়েছে ভোরের সাথে কোনো ধরনের যোগাযোগ যেন সে না করে। তাহলে এখন এত রাতে এসব নাটকের মানে কি? সারাদিন হাড়ভাঙা পরিশ্রমের পর তোমার ছেলের জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? পাশ থেকে আতিক আহমেদের কণ্ঠস্বর শুনে শায়লা চমকে উঠে পাশ ফিরে তাকালো। আতিক আহমেদ হাত বাড়িয়ে ইশারায় করে মোবাইলটা দিতে বলায় শায়লা কী করবে ভাবতে ভাবতে আতিক আহমেদ শায়লার হাত থেকে মোবাইলটা প্রায় ছো মেরে নিয়ে কানে লাগালেন। মা, হ্যালো, শুনতে পাচ্ছ? ভোরকে একটু দাও না প্লিজ। শোনো রোদ, তোমাকে আগেই ওয়ার্ন করেছিলাম আমি। সম্ভবত তুমি আমার কথাগুলো ভুলে গেছো বা পাত্তাই দাওনি। তবু শেষবারের মতো বলছি, কান খুলে শুনে রাখো। তোমার কারণে ভোরের কোনো ক্ষতি হলে সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। আর মেয়েটা সারাদিন পড়ালেখা করছে, সামনে পরীক্ষা, এই সময় ওকে বিরক্ত না করলে কি চলছে না তোমার? বাবা, বাবা আমি জাস্ট 1 মিনিট ভোরের সাথে কথা বলবো। নইলে একটা কাজ করো প্লিজ, আমি কথা বলবো না, তুমি নিজেই একবার ভোরকে ডেকে কথা বলো। আমি ওর কণ্ঠটা শুনেই। যথেষ্ট বাড়াবাড়ি হয়েছে রোদ, আর না। তুমি চাইছো এত রাতে ওকে ডেকে তুলি, ওর শরীরটা খারাপ হোক? সেটা হবে না রোদ। ভোরের সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করলেও আমার থেকে খারাপ কেউ কিন্তু হবে না, মনে রেখো। রাখো ফোনটা আর নিজেও ঘুমাও, আর আমাদেরকেও ঘুমাতে দাও একটু। বাবা প্লিজ বাবা। রোদ আকুতি আতিক আহমেদের কান পর্যন্ত পৌঁছালেও
হৃদয় গলাতে পারল না। রোদ রাগে মোবাইলটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে নিজের মাথার চুল চেপে ধরে পুরো ঘরময় পায়চারি করল। যত সময় পার হচ্ছে রোদের টেনশন যেন আরও বাড়ছে। রোদের কেন জানি মনে হচ্ছে সকাল পর্যন্ত অপেক্ষা করলে আর ভোরের সাথে ওর কোনো দিন দেখা হবে না। মনের মধ্যে কিসের একটা কু গাইছে ওর, আর নিজেকে সামলাতে না পেরে মোবাইল আর গাড়ির চাবিটা তুলে নিয়ে ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। বাড়ির দরজাটা যে হাট হয়ে খোলা রইল সেটা নিয়েও যেন ছেলেটার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। ফাঁকা রাস্তায় ঠিক কত স্পিডে গাড়ি চালিয়ে ভোরদের বাড়িতে এসেছে রোদ নিজেও জানে না। ভোরের আলো ফোটেনি এখন, চারদিকটা সবে আবছা আলোর ভাব ফুটতে শুরু করেছে। এমন সময় ভোরদের বাড়ির বাইরে গাড়ি এসে থামলো রোদের। গেটের বাইরেই ভোরের বাবা অপেক্ষা করছিল রোদের আসার। চাচুকে দেখে রোদ গাড়ি থেকে বেরিয়ে ছুটে এলো। সাদিক আহমেদও ভোরের বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে কিছুটা অবাকই হলেন। কি হয়েছে রে রোদ, এ কি অবস্থা করেছিস চোখ মুখের? তোকে এমন দেখাচ্ছে কেন? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? আর এত রাতে কি হয়েছে রে বাবা? চাচ্চুকে বল। চাচ্চু, ভোর কোথায়? কেমন আছো? প্লিজ চাচ্চু, আমি ওর সাথে একবার দেখা করেই চলে যাব, প্রমিস। কী রে বেটা, তুই তোর নিজের বাড়িতে আসবি, সেটার জন্য কারো পারমিশন নেওয়া লাগবে নাকি? আর ভোরের কি হবে? ঘুমাচ্ছে এখনো, আর কি? সামনে তো পরীক্ষা, রাত জেগে পড়ার অভ্যাস জানিসই তো। আমি একবার ওর কাছে যাই চাচ্চু, প্লিজ। ওকে, একটুও বিরক্ত করবো না, সত্যি বলছি। তোর ছোটো মা আর আমি তো তোকে সেই কবেই তোর ছোট্ট পুতুলটাকে তোর হাতে তুলে দিয়েছি। এখন তাহলে ওর কাছে যেতে আমার পারমিশন চাচ্ছিস কেন? উল্টো কয়দিন পরে ওর সাথে দেখা করতে হলে তো আমাদের তোর কাছে পারমিশন নেওয়া লাগবে জামাই সাহেব। চাচ্ছু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে যা রে বাবা, কী অবস্থা করেছিস নিজের। বউকে দেখে নিজেকে শান্ত করো আগে, তারপর ফ্রেশ হয়ে একটু নিজেকে মানুষ করো। আমি কফি বানাচ্ছি, যাই। আচ্ছা চাচ্ছু, অনেক দিন তোমার হাতে কফি খাওয়াই না, আমি এক্ষুনি আসছি। টেক ইউর টাইম ইয়াংম্যান। রোদ হেসে প্রায় এক ছুটে ভোরের রুমে চলে এলো। দরজাটা খোলাই ছিল। রোদ রুমের দরজাটা হালকা করে চেপে দিয়ে ভোরের বিছানার সামনে এসে ফ্লোরে ভোরের মাথার কাছে বসে পড়ল রোদ। এতক্ষণে ভোরের ঘুমন্ত মুখটা দেখে কিছুটা শান্তি লাগছে রোদের, তবু কেমন একটা উদ্ভট ঠেকছে রোদে। একটু ভোরের মুখের দিকে এগিয়ে এসে হালকা করে ভোরের গালে হাত ছুঁয়ে দিয়ে কয়েকবার ডাকলো রোদ, কিন্তু ভোর কোনো রেসপন্স করলো না। রোদ এবারে ভোরের মাথার পাশে বসে ভোরকে টেনে তুলে নিজের গায়ের সাথে হেলান দিয়ে বসিয়ে দিয়ে কয়েকবার নাম ধরে ডেকেও সাড়া পেল না। এবারে রোদ ভয়ই পেল। এবারে অজান্তেই ভোরের নাম ধরে চিৎকার করে ডাকলো রোদ, তবু ভোর একটুও নড়ল না দেখে রোদের ভয় ভয় লাগতে শুরু করেছে। ভোরকে নিয়ে যে স্বপ্নটা দেখেছে ও সেটা কি সত্যি হতে যাচ্ছে? সত্যি কি ভোর ওর থেকে দূরে, বহু দূরে হারিয়ে গেছে চিরদিনের মতো? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।